ওকে, ওয়েলকাম সবাইকে। আশা করি প্রত্যেকেই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। 1 মিনিট আমি একবার চেক করে দিই। 1 মিনিট আমি একবার চেক করে দিই। ওকে, ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, তো আমাদের সিডিপির আজকের ক্লাস শুরু হচ্ছে এবং এখানে আমরা আজকে প্রথম শুরু করব ঝাড়খণ্ড টেট। সবাই মোটামুটি আশা করি শুনেছেন, একটা নোটিফিকেশন এসেছে 40K ভ্যাকান্সি। তো প্রথম দিন আমরা ঝাড়খণ্ড টেটের 2012 সালের যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আমরা পরের ক্লাস থেকে আমরা কন্টিনিউ করতে থাকবো, সবগুলোই আশা করি খুব তাড়াতাড়ি আমরা কিন্তু পেয়ে যাব। এই চ্যানেলের মধ্যে সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলোর সলিউশন কিন্তু আমরা করতে থাকবো। আজকে আমরা 2012 সালের কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করব এবং এই যে ঝাড়খণ্ড টেট পরীক্ষার 2012 সালের প্রশ্ন উত্তর সেটা দেখতে পাচ্ছেন আপনারা। খুবই ইজি প্রশ্ন উত্তর দেখার পর মনে হবে, আশা করি যারা মোটামুটি বেশ কিছু বছর ধরে প্রিপারেশনের সাথে যুক্ত আছেন অনেকটাই বেশি সহজগম্য হবে। ওকে, তো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্নটাকে। যদি আমরা দেখে নিই তাহলে দেখা যাবে এখানে লেখা রয়েছে কি, প্রথম প্রশ্নে বলা হয়েছে যখন কোনো শিশু অকৃতকার্য হয়, মানে কি একটা শিশু সে ক্লাসের মধ্যে ফেল করলো, ঠিক আছে, এই ফেল করার অর্থ কি দাঁড়ায়, এই ফেল করার মানে কি। আমরা যদি অপশনগুলোকে একটু ভালো করে দেখি, খুব সহজ একটা প্রশ্ন এবং এটা 100% পেডাগজি থেকে এসেছে, কোনো রকম থিওরি থেকে নয়। ওকে, তো যখন এই জায়গাটাতে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, প্রশ্নটাকে আগে ভালোভাবে দেখতে হবে। লেখা আছে যখন কোনো শিশু, অর্থাৎ এখানে একজনকে বোঝানো হচ্ছে, একজন নাকি সবাই, সেই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে প্রশ্ন দেখে, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্ন দেখতে কি বলা হয়েছে, যখন কোনো শিশু অকৃতকার্য বা ফেল করে তার অর্থ কি দাঁড়ায়। উত্তরগুলো অবশ্যই কমেন্ট করে বলবে বা নিজেরা বুঝে নেবে, এখন আমি বলার পর স্কোর মেলাবে। তো এখানে আমরা সঠিক উত্তর পেয়ে যাব অপশন 3 নম্বর, অর্থাৎ ব্যবস্থা বা সিস্টেমটা ফেল করেছে, ঠিক আছে, ব্যবস্থাটি বা সিস্টেমটি ব্যর্থ হয়েছে। যে কোনো শিশু, আমরা জানি বর্তমান আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা কি, সেটা কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তাই না, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তাই আমরা কখনো এটা বলতে পারবো না যে কোনো একটা শিশু বা কোনো একটা ছাত্র বা ছাত্রী ফেল করলে, অকৃতকার্য হলে সেটা সে নিজের দোষেই করেছে, এই কথাটা কিন্তু বলা যাবে না। সেখানে দায়বদ্ধতা কার, বিদ্যালয়ের বা শিক্ষক শিক্ষিকার। তাই এখানে আমরা সঠিক উত্তর পেয়ে যাব অপশন সি কে। আমরা 2 নম্বর প্রশ্নের দিকে যাব। এখানে বলা হয়েছে শিক্ষাদান থেকে শেখার দিকে জোর স্থানান্তর করা যেতে পারে। আচ্ছা, প্রশ্নগুলো সাধারণত ইংরেজি এবং হিন্দিতে ছিল, তো আমি বাংলাতে করেছি, সেই কারণে একে একটু একটা একটা প্রশ্নে ভাষা একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো এখানে বলে রাখি, শিক্ষাদান থেকে শেখার এই জায়গাটা বুঝতে হবে। শিক্ষাদানের কাজ কার, টিচারের, টিচারের। আর শেখা বা শিখন এই কাজটা কার, স্টুডেন্টের, তাই তো, স্টুডেন্টের। এই জায়গাগুলোকে কিন্তু ধরতে হবে পরীক্ষার মধ্যে। তো শিক্ষাদান থেকে শেখার বা টিচারের যে প্রসেস, মানে শিক্ষা দান করা, টিচারের যে কাজ, সেখান থেকে স্টুডেন্টের যে কাজ, এই দিকে জোর স্থানান্তর করা বা জোর স্থানান্তরিত হওয়ার, সঞ্চালন হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়। আমরা সবাই জানি যে আগে শিক্ষা ব্যবস্থা ছিল কি টিচার সেন্ট্রিক, বর্তমানে আছে কি চাইল্ড সেন্ট্রিক। তাহলে টিচার থেকে ইম্পর্টেন্স চাইল্ডের দিকে বা স্টুডেন্টের দিকে সঞ্চালিত হয়েছে, এই ব্যবস্থাটাকে আমরা কি বলি, এই ব্যবস্থাটাকে কিন্তু আমরা বলবো শিশু কেন্দ্রিক শিক্ষা। কেমন, শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশু কেন্দ্রিক শিক্ষায় শিশুর আগ্রহ, সক্ষমতা, চাহিদা, এই সমস্ত কিছুকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ এখানে শিশুই কিন্তু সে সর্বে সর্বা, তার কথা, তার রুচি, তার মতামত, সেই অনুযায়ী কিন্তু টিচারদেরকে পড়া হয়। আচ্ছা, পরবর্তী 3 নম্বর। আশা করি প্রশ্নগুলো ভালো লাগছে এবং বেশ সহজ লাগছে, তাই না। আস্তে আস্তে আমরা যত পরপর ক্লাস করতে থাকবো, আমরা আরো কঠিন কঠিন প্রশ্ন অ্যান্সার কিন্তু আলোচনা করতে শুরু করব। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটা জার্মিনেশন প্রসেস বা বীজের অঙ্কুরোদ্গম, সেই অঙ্কুরোদ্গমের ধারণা শেখানোর সব থেকে কার্যকর পদ্ধতি কি। যে একটা কোনো কলাই বা কলাইয়ের বীজ, সেখান থেকে এরকম ভাবে গাছ উৎপন্ন হয়েছে, শিকড় উৎপন্ন হয়েছে, এই যে অঙ্কুরোদ্গম হয়, সেই অঙ্কুরোদ্গমের জন্য কোন কোন জিনিস লাগে, কিভাবে হয়, এই জিনিসটা একটা স্কুলের মধ্যে কোন পদ্ধতিতে সব থেকে ভালোভাবে, সব থেকে সহজে শেখানো যাবে,
তো প্রথমে আমরা অপশন দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের বীজ বপন করতে বলা এবং অঙ্কুরোদ্গমের পর্যায়গুলোকে পর্যবেক্ষণ করতে বলা, ব্ল্যাকবোর্ডে ছবি আঁকা, বীজের বৃদ্ধির ছবি দেখানো এবং বিস্তারিত ব্যাখ্যা দেওয়া। আমরা বুঝতে পারছি যে কোনো জিনিসে আমরা ব্লুম ট্যাক্সোনমিতে পড়েছি যে কোনো জিনিস শিখতে যত বেশি ইন্দ্রিয় কার্যকর হবে সেই জিনিসের জ্ঞান বা শিখনটা তত বেশি ভালো হবে। তো এখানে আমাদের অপশন এক হয়ে যাবে সঠিক। হ্যাঁ, দুই তিন চার এই তিনটেকেও আমরা ভুল বলতে পারি না, কিন্তু বেশি সঠিক। এখানে প্রশ্নের মধ্যে বলাই রয়েছে সবচেয়ে কার্যকর, অর্থাৎ সব থেকে বেশি সঠিক কোনটা। দুই তিন চার এক সবগুলোই সঠিক, সব প্রসেসই করা যায়, কিন্তু সব থেকে ভালো হচ্ছে, সব থেকে কার্যকর পদ্ধতি হচ্ছে 1 নম্বর। সেখানে শিশু হাতে কলমে শিখবে, সে নিজের হাতে বীজ বপন করবে, আস্তে আস্তে চারাগাছ জন্ম নেবে, সে সব কিছুকে নিজে থেকে দেখে নিজের হাতে কলমে জ্ঞান তৈরি করবে। ওকে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই, 4 নম্বর। সেখানে কি বলা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, এটা সম্পর্কে বলা হয়েছে কি না এটা শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে উদযাপন করে, নাকি কঠোর ভর্তি প্রক্রিয়াকে উৎসাহিত করে, তথ্যের মগজ ধোলাই অন্তর্ভুক্ত করে, নাকি প্রান্তিক গোষ্ঠীর শিক্ষকদের অন্তর্ভুক্ত করে। আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলতে আমরা কি বুঝি? ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে সমস্ত শিশুকে, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমস্ত শিশুকে একটা স্কুলের মধ্যে এক ছাদের তলায় একসাথে শিক্ষাদান করা, এটাকেই আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলা হচ্ছে, তাই না? তো এই যে ইনক্লুসিভ এডুকেশন, তার সঙ্গে কোন অপশনটা সব থেকে বেশি মানানসই? আমরা দেখতে পাচ্ছি অপশন এ হবে এখানে সঠিক উত্তর। শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে উদযাপন করে, অর্থাৎ হতে পারে কোনো একটা শিশু এর আইকিউ বা বুদ্ধিমত্তা একটু বেশি, 160 বা 140 থেকে 160, খুব বুদ্ধিমান এই ছেলেটি। আবার এই শিশুটি তার বুদ্ধিমত্তা একটু কম, দেখা যাচ্ছে 90 থেকে 95 তার আইকিউ। ঠিক আছে, আবার এই ছেলেটি সে আবার তার বুদ্ধিমত্তা অতিরিক্ত কম, 80 থেকে 90। তার মানে এই যে শিশুটি রয়েছে তাকে শেখানোর জন্য কি দরকার? এই শিশুটিকে আমরা স্পেশাল চাইল্ড বলতে পারি, তাই তো। এবং তাকে শিক্ষাদানের জন্য বিশেষ কিছু পদ্ধতি দরকার, সেগুলো আমরা পরবর্তীতে পড়বো। বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমরা যারা পড়েছো তারা সবাই মোটামুটি জানো, ব্রেল পদ্ধতি আছে, হ্যাঁ, অষ্টপঠন বাকপঠন কারাপল্লবী, এই ধরনের প্রচুর পদ্ধতি রয়েছে, গল্প বলা পদ্ধতি, বিভিন্ন প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রীদের পড়ানো হয়। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে উদযাপন করা হয়, অর্থাৎ সেই শ্রেণীকক্ষে যেমন খুব বুদ্ধিমান ছাত্রছাত্রী থাকে, সেরকম মডারেট ইন্টেলিজেন্স যুক্ত ছাত্রছাত্রী থাকে, আবার লো আইকিউ যুক্ত ছাত্রছাত্রীও থাকে। এই যে একটা বৈচিত্র্য রয়েছে, অথবা ভাষাগত দিক থেকে হতে পারে যে এই ছেলেটি সে ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেছে, এই ছেলেটি সে বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছে, এবং এই ছেলেটি সে সাঁওতালি মিডিয়ামে পড়াশুনো করেছে। ঠিক আছে, তো হতে পারে যে তিনজনের মধ্যে ভাষাগত বৈচিত্র্য আছে, তাই না? দেখবে বিশেষ করে আর্মি স্কুলগুলোতে আমরা এগুলোকে দেখতে পাই, সেখানে আর্মিদের যে ছেলেমেয়েরা যে স্কুলগুলোতে পড়ে সেখানে এই বৈচিত্র্যটা খুব বেশি দেখা যায়। কোনো একটা ছেলে পড়ছে, সেখানে তার মা বাবা পশ্চিমবঙ্গের অধিবাসী, তার মাতৃভাষা বাংলা, কেউ হয়তো গুজরাটের গুজরাটি ভাষা, আবার কারোর হচ্ছে উত্তরপ্রদেশের হিন্দি ভাষায় কথা বলছে। তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কিন্তু আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় দেখতে পাই। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে আসি আমরা। বলা হচ্ছে নিচের কোনটি একটি নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ টাইপের প্রশ্ন? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। আমরা জানি প্রশ্নকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, যেমন প্রথমত হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন কোনগুলো? যেগুলো মুখস্থ রাখতে হয়। এগুলো কি? এগুলোর উত্তর মুখস্থ রাখতে হয়, মুখস্থ রাখতে হয়। যেমন অপারেন্ট কন্ডিশনিং থিওরি কে দিয়েছেন? সক্রিয় অনুবর্তন তত্ত্ব কার? উত্তর হচ্ছে কি স্কিনার। এই প্রশ্নগুলো দেখো উত্তর কিন্তু মুখস্থ রাখতে হচ্ছে, এই ধরনের প্রশ্নকে জ্ঞানমূলক বলা হয়। তারপরে হচ্ছে আমাদের বোধমূলক প্রশ্ন। বোধমূলক প্রশ্ন কোনগুলোকে বলা হয়? যে প্রশ্নের উত্তরগুলো, বিশেষ করে শূন্যস্থান পূরণ, মনে রাখবো শূন্যস্থান পূরণ, আমরা প্রাইমারি স্কুলের বইয়ের মধ্যেও দেখতে পাবো যে শূন্যস্থান পূরণ থাকে, যে আম, কোনো একটা গল্পের লাইন তুলে দিয়ে তার মধ্যে শূন্যস্থান থাকে, তারপরে আবার লেখা থাকে, শূন্যস্থান পূরণ করতে হয়। এই ধরনের প্রশ্নগুলো বোধমূলক প্রশ্ন। অথবা যে সমস্ত প্রশ্নের উত্তর বুঝে লিখতে হয়, ঠিক আছে, বুঝে লিখতে হয়। যেমন ধরো বলা হলো যে আমাদের অপারেন্ট কন্ডিশনিং এবং ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, এই দুটো থিওরির মধ্যে পার্থক্য কি? সক্রিয় অনুবর্তন আর প্রাচীন অনুবর্তনের পার্থক্য কি? তাহলে
এই প্রশ্নের উত্তর কিন্তু বুঝে লিখতে হবে, এবং 5 জন ছেলে মেয়েকে লিখতে দিলে 5 জনের উত্তর 5 রকম হবে, নিজেদের মতো করে লিখবে। এই ধরনের প্রশ্নকে বোধমূলক প্রশ্ন বলা হয়। ঠিক আছে, তারপরে আসি আমরা, এক রকমের প্রশ্ন হয় সেটাকে বলা হয় প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক, এই প্রয়োগমূলক কোনগুলো হয়? যে ধরনের প্রশ্নগুলো আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা ছোট্টবেলাতে যোগ শিখেছি, তাই না, যে 20 টাকার সাথে 5 টাকা যুক্ত হলে 25 টাকা হয়, এটা হচ্ছে আমরা ছোটবেলায় শিখেছি। এবার এটাকে যখন আমরা বাস্তবে প্রয়োগ করতে পারছি, তাই না, দোকানে গিয়ে হিসাব করতে পারছি, তখন সেটাকে বলা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। আমরা শিখেছি যে ঘর্ষণ, ভৌতবিজ্ঞানে আমরা শিখেছি যে ঘর্ষণ, এই ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। তো তোমরা বিয়ার গিলস এই ধরনের সার্ভাইভাল বিভিন্ন স্টোরিগুলো দেখেছো বিভিন্ন চ্যানেলের মধ্যে, সেখানে দেখেছি যে একটা এরকম কাঠের পাটাতনের উপরে একটা লাঠিকে এরকম ভাবে বারংবার ঘষে সেখান থেকে আগুন জ্বালায়, তাই না? তাহলে এটাকে ধরো কখনো কোনো একটা কারণে আগুনের প্রয়োজন হলো এবং কেউ একজন লোক সে এইভাবে আগুন জ্বালাতে সক্ষম হলো, ঘর্ষণের ফলে আগুন জ্বালাতে সক্ষম হলো। তো সে তার শেখা জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করলো। এই ধরনের প্রশ্নগুলোকে প্রয়োগমূলক প্রশ্ন বলা হয়। আর দক্ষতামূলক প্রশ্ন, দক্ষতামূলক প্রশ্ন কি? এটা সৃজনশীলতার সাথে জড়িত। যত রকমের আমরা বলতে পারি ছবি আঁকা রয়েছে, ঠিক আছে, কোনো নতুন জিনিস তৈরি করা রয়েছে, হ্যাঁ, হাতে কলমে কোনো ডিজাইন করা, কোনো ছবি আঁকা, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো সব কিন্তু দক্ষতামূলক প্রশ্নের মধ্যে পড়ে। যেমন আমাদের ক্লাস 10-এ পড়তো না জীবন বিজ্ঞানে, যে একটি নিউরনের ছবি আঁকো, মানব চক্ষুর ছবি আঁকতে, তাই না, বা একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলো ছবি এঁকে দেখাতে, রুই মাছের ছবি আঁকতে, এগুলো পড়তো আমাদের ছোটবেলায় জীবন বিজ্ঞান। তো সেগুলো হচ্ছে দক্ষতামূলক প্রশ্নের অন্তর্গত। আচ্ছা, এবার এই যে নৈবেক্তিক বা অবজেক্টিভ টাইপ প্রশ্ন কোনগুলো? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমরা অপশন 3, যে প্রশ্নগুলো সত্য মিথ্যা টাইপের থাকে, যে ট্রু ফলস, সত্য অথবা মিথ্যা সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া লাগে, সেই ধরনের প্রশ্নগুলোকে আমরা অবজেক্টিভ টাইপ প্রশ্ন বলে থাকি। ঠিক আছে, অবজেক্টিভ টাইপ প্রশ্ন বলে থাকি। 6 নম্বর প্রশ্ন আসি আমরা, নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার একটি বৈশিষ্ট্য? এই যে প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন, এর জনককে? প্রোগ্রেসিভ এডুকেশন বা প্রগতিশীল শিক্ষার জনক হলেন কে? আমরা জানি জন ডিউ, তাই তো, জন ডিউ কিন্তু এই প্রগতিশীল শিক্ষার জনক। আচ্ছা, এর এই যে প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য কোনটি? আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি শুধুমাত্র নির্ধারিত পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে নির্দেশনা। দেখো এখানে আমরা প্রথমেই একটা নেগেটিভ ওয়ার্ড পেয়ে যাচ্ছি, শুধুমাত্র নেগেটিভ ওয়ার্ড থাকলে সেই অপশনকে আমরা এলিমিনেট করব। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপরে জোর দেওয়া, ঘন ঘন পরীক্ষা এবং মূল্যায়ন, নমনীয় সময়সূচি এবং বসার ব্যবস্থা। দেখো এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে সব থেকে পজিটিভ কিন্তু লাস্টেরটা, তাই না? ঘন ঘন পরীক্ষা এবং মূল্যায়ন, একটা বাচ্চাকে যখন ঘন ঘন পরীক্ষা নেবে সেটাও একটা খারাপ নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড পাচ্ছে এখানে। পরীক্ষায় কেবল ভালো নম্বর পাওয়া শেখার মূল উদ্দেশ্য নয়, এটাও নেগেটিভ ওয়ার্ড। তাই এই 3টে অপশনকে আমরা বাদ দিতে পারবো, এবং লাস্টের যে অপশন নমনীয় সময়সূচি এবং বসার ব্যবস্থা, অর্থাৎ যে যেখানে ইচ্ছা বসতে পারে, ছেলে মেয়ের ভেদাভেদ নাই, হ্যাঁ, বন্ধু বান্ধবী একসাথে মিলে একসাথে মিলে ক্লাসে বসতে পারে, পড়াশোনা করতে পারে, নমনীয় সময়সূচি। ঠিক আছে, এই ধরনের নমনীয় সময়সূচি অর্থাৎ হতে পারে যে বাংলা ক্লাসটা 40 মিনিটই শেষ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, হয়তো 45 মিনিট 50 মিনিট হয়ে যেতে পারে, আবার কোনোদিন 30 মিনিট হতে পারে, মানে যতক্ষণ না শিশুরা শিখতে পারছে ততক্ষণ পড়ানো, ঘড়ি ধরে না পড়িয়ে। তো এইটা হচ্ছে প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশনের বৈশিষ্ট্য। এই যে প্রোগ্রেসিভ এডুকেশন, সেখান থেকেই পরবর্তীকালে আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের ধারণা আসে। ওকে, পরবর্তী আসি আমরা 7 নম্বর প্রশ্নে। বলা হচ্ছে একজন শিক্ষক একটি প্রশ্নপত্র তৈরি করার পর প্রশ্নগুলো নির্দিষ্ট পরীক্ষার উদ্দেশ্যগুলো যাচাই করছে কিনা তা পরীক্ষা করেন। তিনি প্রশ্নপত্রে যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তা হলো, আচ্ছা, তো একজন শিক্ষক, সে ধরো তুমি একজন টিচার, প্রাইভেট টিউটর বা স্কুল টিচার, তো তুমি এক্সাম নেবে, তার জন্য প্রশ্নপত্র তৈরি করছো। তুমি একটা 50 নম্বরের প্রশ্নপত্র তৈরি করেছো পরীক্ষা নেওয়ার জন্য। এবার যে প্রশ্নপত্রটা তুমি তৈরি করেছো সেটা ওই নির্দিষ্ট টপিক যেটার উপরে তুমি পরীক্ষা নেবে সেটার সাথে মানানসই কিনা। এমন তো নয় যে আমি সিডিপির বললাম তোমাদেরকে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর একটা পরীক্ষা নেবো, তোমরা সেই মতো পড়াশুনো করলে, এবং আমি প্রশ্নপত্রটা তৈরি করলাম কিসের উপর? না, ইনক্লুসিভ এডুকেশন চ্যাপ্টারের উপর। তাহলে তো এটা মানানসই হচ্ছে না। তো সেরকমই একজন টিচার তিনি যাচাই করছেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তিনি কি নিয়ে উদ্বিগ্ন হবেন? বিষয়বস্তুর অন্তর্ভুক্তি,
প্রশ্নের ধরন, নির্ভরযোগ্যতা নাকি বৈধতা? প্রশ্নটা একটু ভালো করে বোঝো, দেখো উত্তর নিজেরাই নিজেরাই খুঁজে পেয়ে যাবে। তো যখন প্রশ্নপত্র তৈরি করা হয়ে গেছে সেই ক্ষেত্রে প্রশ্নটা সেই নির্দিষ্ট চ্যাপ্টার বা নির্দিষ্ট কাম্যসিকন সামর্থ্যগুলোর মধ্যে আসছে কিনা সেটার জন্য সেটাকে কি বলা হচ্ছে, বৈধতা, অর্থাৎ প্রশ্নগুলো বৈধ কিনা। ঠিক আছে, পরীক্ষার বৈধতা বলতে বোঝায় পরীক্ষাটি ঠিক সেই বিষয় বা উদ্দেশ্যগুলো পরিমাপ করছে কিনা। আমি দেখা যাচ্ছে যে একটা বাচ্চার পরীক্ষা নিলাম ভাগের উপর, কিসের উপর, ভাগের উপর যখন পরীক্ষা নিচ্ছি, তার মানে যে যে অঙ্কগুলো আমি দেব সেই অঙ্কগুলো সেখানে দিতে গিয়ে আমি এরকম যোগের অঙ্ক দিয়ে দিলাম, তাই না? তাহলে এটা কি বৈধ প্রশ্ন হলো? হলো না কখনো, কারণ আমার উদ্দেশ্য ছিল ওই বাচ্চাটি ভাগ শিখতে পেরেছে কিনা সেটা বোঝা, কিন্তু আমি প্রশ্ন দিয়েছি কি যোগ নিয়ে, তাহলে আমার বৈধ হলো না এই প্রশ্নটা। তাই এটা ভ্যালিডিটি বা বৈধতা হবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, সমালোচনামূলক শিক্ষাবিজ্ঞান বা ক্রিটিক্যাল পেডাগজি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এখানে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকে আশা করি উত্তর খুঁজছো এবং উত্তর আশা করি পেয়ে গেছো। সমালোচনামূলক শিক্ষাবিজ্ঞান দৃঢ়ভাবে কি বিশ্বাস করে, না অপশন 3 হবে এখানে সঠিক উত্তর, শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং উপলব্ধিগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এই যে সমালোচনামূলক শিক্ষাবিজ্ঞান বা ক্রিটিক্যাল পেডাগজি, সেখানে কি বলা হচ্ছে যে এই মতবাদ অনুযায়ী শিক্ষাদান কেবল তথ্য দেওয়া নয়, আমি কেবলমাত্র কিছু তথ্য দিয়ে দিলাম এই মানুষ এই সালে এই জিনিসটা আবিষ্কার করেছিল, কেবল সেটা নয়, বরং শিক্ষার্থীদের নিজস্ব বাস্তব জীবনের অভিজ্ঞতা ও চিন্তা ভাবনা তাদের জ্ঞান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা সেটাও নির্ণয় করা। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র তথ্য বা জ্ঞানমূলক প্রশ্ন নয়, সেই শিশুটি সবকিছুকে তার জীবনের সাথে জড়িয়ে ফেলতে পারছে কিনা, নিজে হাতে কলমে জ্ঞান তৈরি করতে পারছে কিনা সেটাও একটা ব্যাপার। তাহলে এই যে সমালোচনামূলক শিক্ষাবিজ্ঞান, সেখানে অপশন 3 হবে সঠিক উত্তর, শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং উপলব্ধিগুলো গুরুত্বপূর্ণ সেটা নির্ণয় করা। 9 নম্বর প্রশ্ন, স্কুল ভিত্তিক মূল্যায়ন যে নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তা হলো কি? আমরা খুব সহজ একটা প্রশ্ন পেয়েছি না, স্কুল ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ স্কুলের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেটা কোন ভিত্তির উপর গড়ে ওঠে। দেখো, বহিরাগত পরীক্ষকদের চেয়ে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সক্ষমতা সম্পর্কে ভালো জানেন। শিক্ষার্থীদের যে কোনো মূল্যে উচ্চ গ্রেড পেতে হবে, এটা তো হতেই পারে না, কারণ এটা একরকম আম, আহ, মানে কি বলবো, নেগেটিভ অপশন চলে আসছে। স্কুলগুলো বাহ্যিক পরীক্ষা সংস্থাগুলোর চেয়ে বেশি দক্ষ, এটাও দেখো নেগেটিভ চলে আসছে। মূল্যায়ন খুব সাশ্রয়ী হওয়া উচিত, এটাও নেগেটিভ। সঠিক উত্তর হবে অপশন 1। অর্থাৎ তুমি দেখবে যখন আমরা ক্লাস 6, 7, 8, 9 পর্যন্ত স্কুলের মধ্যে ফাইনাল পরীক্ষা দিয়েছি ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসের শেষে, তখন আমাদের মধ্যে কোনো রকম ভয় উদ্বেগ কাজ করে না, করলেও তা খুব অল্প। কারণ কি, আমরা জানি যে আমাদের স্কুলের স্যাররা সেখানে থাকবেন এবং তাদের কাছে আমরা পড়েছি, তাই না? তারাই আমাদের খাতা মূল্যায়ন করবেন, সেইগুলোকে বলা হয় অভ্যন্তরীণ মূল্যায়ন। ঠিক আছে, কিন্তু দেখো যখন ক্লাস 10 মানে মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 12-এর যখন বোর্ডের পরীক্ষা আমরা দিয়েছি, তখন দেখতাম সেটা বাহ্যিক মূল্যায়ন বা বহিরাগত মূল্যায়ন হতো। অর্থাৎ আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলে পরীক্ষা হতো না, অন্য কোনো একটা স্কুলে আমাদের সিট অ্যালট করা হতো এবং সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া হতো, তাই না? এটাকে বলা হয় বহিরাগত মূল্যায়ন। তো সেখানে যে টিচাররা থাকেন তারা কি, তারা হচ্ছে কিন্তু বহিরাগত পরীক্ষক, এবং তাদের জন্য একটু হলেও এক্সট্রা প্রেসার শিক্ষার্থীদের মনে কাজ করে, কারণ তারা অচেনা মানুষ। ঠিক আছে, তো সাহস একটু কম থাকে সেই সময়। সেই কারণে স্কুল ভিত্তিক মূল্যায়ন করার কথা বলা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি স্কুলে, যাতে অন্য জায়গায় গিয়ে অন্য টিচারদের সামনে পরীক্ষা দিতে তারা ভয় না পায়। এখানে সঠিক উত্তর অপশন 1 হবে। 10 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা ব্যক্তিগত পার্থক্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রদর্শন করে, তাই একজন শিক্ষকের উচিত তার আগে বলে রাখে যে ব্যক্তিগত পার্থক্য কিসের জন্য হয়। দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের বংশগতি আর একটা হচ্ছে কি পরিবেশ। এই দুটোর কারণে কখনো দুটো মানুষ সম্পূর্ণ একই রকম হতে পারে না। দুটো মানুষ বংশগতি আর পরিবেশের গুণফল নিয়ে তৈরি হয়, গুণফল, এই জিনিসটা মনে রাখবে, গুণফল। ঠিক আছে, তো এইটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য তৈরি করে। ঠিক আছে, সমকোষী যমজের ক্ষেত্রেও দুজন একই হয় না, অর্থাৎ যমজ সন্তান যারা একই রকমের সব কিছু হলেও তাদের সব কিছু 100% একই হয় না, মানে তাদের পছন্দের বিষয়, তাদের খাওয়া দাওয়ার পছন্দের বিষয়, তাদের জামা কাপড়ের চয়েস, বন্ধু বান্ধব কখনো একই রকম হয় না, কিছু না কিছু পার্থক্য থাকবেই সারা জীবনে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এই যে শিক্ষার্থীরা ব্যক্তিগত পার্থক্য প্রদর্শন করে, তাই একজন শিক্ষককে কোনটা উচিত এদের মধ্যে? বিভিন্ন ধরনের শেখার অভিজ্ঞতা প্রদান করা, কঠোর শৃঙ্খলা প্রয়োগ করা, এটা তো কখনোই নয়, নেগেটিভ আসছে, তাই না? পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা, শেখার অভিন্ন গতির উপরে জোর দেওয়া। এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন 1, বিভিন্ন ধরনের শেখার অভিজ্ঞতাকে প্রদান করা। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিকাশের একটি নীতি?
নিচের কোনটি বিকাশের একটি নীতি? দেখো, বিকাশের নীতি বা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট আমরা পড়েছি এর আগে, অনেকবার পড়েছি এগুলো। তো এখানে সঠিক উত্তর দেখো অপশন এ তে বলা হচ্ছে কি এটি সবার জন্য একই গতিতে অগ্রসর হয় না। বিকাশ সর্বদা রৈখিক বা লিনিয়ার, এটি একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া। আর চারে বলা হচ্ছে বিকাশের সমস্ত প্রক্রিয়া একে অপরের সাথে যুক্ত নয় বলা আছে কিন্তু। তাহলে বিকাশের নীতি কোনটা হবে? অপশন এক হবে, এটি সবার জন্য একই গতিতে হয় না। কোনো একটা শিশু সে 8 মাস বয়সে বসতে শেখে, ঠিক আছে? আবার দেখা যায় কোনো শিশু সে 6 মাসে বসতে শেখে, তাই না? কারোর দাঁত গজায়, কারোর ধরো দুধ দাঁত গজাতে 6 মাসে গজিয়ে যায়, কারোর আবার 7 মাস লাগে, কারোর 8 মাস লাগে, কারোর আবার 5 মাসে দুধ দাঁত গজিয়ে যায়। ঠিক একইভাবে কি কোনো বাচ্চা সে ধরো 1.5 বছরে ভালোভাবে হাঁটতে শিখে যায়, 12 মাস ধরো 1 বছরে ভালোভাবে হাঁটতে শেখে, কেউ 1.5 বছরে ভালোভাবে হাঁটতে শেখে। ঠিক আছে, তো ব্যক্তিগত পার্থক্য এখানে থেকে থাকে, সবার জন্য বিকাশ একই গতিতে অগ্রসর হয় না। 12 নম্বর দেখো, মানুষের বিকাশ যে ক্ষেত্রগুলোতে বিভক্ত তা হলো কি? মানুষের বিকাশ যে ক্ষেত্রগুলোতে বিভক্ত তা হলো কি? আচ্ছা, এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এক, শারীরিক, জ্ঞানীয়, মানসিক এবং সামাজিক। এই চারটে, ফিজিক্যাল, কগনিটিভ, আমাদের ইমোশনাল এবং সোশ্যাল, এই চারটে ক্ষেত্রে কিন্তু মানুষের বিকাশ সেটা বিভক্ত। এবং এই চারটির বিকাশ একসাথে হলে সেটাকে আমরা কি বলবো? হলিস্টিক ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশ বলবো। সর্বাঙ্গীন বিকাশ বা ইংরেজিতে আমরা এটাকে হলিস্টিক ডেভেলপমেন্ট বলে থাকি। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। 13 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে একজন শিক্ষক ফল ও সবজির একটি পাঠ্য এবং কিছু ছবি ব্যবহার করেন এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী জ্ঞানের সাথে বিশদ বিবরণ যুক্ত করে পুষ্টির ধারণা শেখে। আচ্ছা, এটা তো খুব সুন্দর একটা কাহিনী ধর্মী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে কোন পদ্ধতির উপর ভিত্তি করে বলা হয়েছে এটা? এখানে সঠিক উত্তর হবে জ্ঞান গঠন। দেখো, শিক্ষার্থীদেরকে যখন ফল, সবজি ইত্যাদি ইত্যাদি দেখানো হচ্ছে, ছবি দেখানো হচ্ছে বা পড়ানো হচ্ছে, সেগুলো সম্পর্কে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হচ্ছে, শিক্ষার্থীরা আগে থেকে পূর্ববর্তী জ্ঞান, এই জায়গাটা খেয়াল করো, অর্থাৎ আগে থেকে সেই সম্পর্কে যা জানে তার সাথে আবার নতুন ধারণাকে শিখছে, তাই না? তাহলে কি হচ্ছে? নতুন ধারণা শিখছে মানে স্কিমার সম্প্রসারণ ঘটছে, স্কিমার প্রসার ঘটছে, নতুন জ্ঞান যুক্ত হচ্ছে যখন, তার মানে জ্ঞান গঠন হচ্ছে। কনস্ট্রাকশন অফ নলেজ হবে এখানে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, একটি শিশু কাঁদতে শুরু করে যখন তার ঠাকুরমা তাকে তার মায়ের কোল থেকে নেয়। শিশুটি কাঁদে যার কারণে, তা হলো কোনটি? সামাজিক উদ্বেগ, আবেগজনিত উদ্বেগ, অপরিচিতদের প্রতি উদ্বেগ, নাকি বিচ্ছেদের উদ্বেগ? খুব সুন্দর একটা প্রশ্ন, সঠিক উত্তর হবে বিচ্ছেদের উদ্বেগ। ঠিক আছে, পিয়াজের থিওরিতে আমরা এগুলো পড়েছি যে শিশুর কিন্তু সেই দ্বিতীয় স্তরের মধ্যে যখন থাকে তখন এগুলো কিছু কিছু পরিমাণে দেখা যায়, তাই না, বস্তুর স্থায়িত্ব নিয়ে। তো এখানে তার মায়ের থেকে সেপারেট হওয়ার যে উদ্বেগ, সেই জন্যই কিন্তু শিশুরা কেঁদে থাকে। 15 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রেক্ষাপটে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন কাকে বলে? আমরা জানি সোশ্যালাইজেশন হচ্ছে আমরা যে সমাজে রয়েছি সেই সমাজের বিভিন্ন রীতিনীতি, নিয়ম কানুন ইত্যাদিদের সঙ্গে মানিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা সঙ্গে মানিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সামাজিকীকরণ বলছি। কেমন? সেটা কি আমরা সামাজিকীকরণ বলছি। তো এখানে সেই মতো করে সঠিক উত্তর কি হবে? এই যে অপশন 3 নম্বর হবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী 16 নম্বর প্রশ্ন, একটি স্কুল রাজ্য স্তরের একক গান প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার সময় মেয়েদের অধিকার দেয়, এটি প্রতিফলিত করে কোন দিকে? আচ্ছা, এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন 4। একটি স্কুল সে যখন কোনো গানের অনুষ্ঠান করে সেখানে কোনো ছেলেকে সুযোগ দেয় না, তারা গান পারলেও সুযোগ দেয় না, কেবলমাত্র মেয়েদেরকে অগ্রাধিকার দেয়। তার মানে কি? এটা লিঙ্গ বৈষম্য বা জেন্ডার বায়াস করা হচ্ছে, তাই না? পরবর্তী 17 নম্বর প্রশ্ন, ভাইগটস্কি শিশুদের শেখার ক্ষেত্রে নিচের কোন ফ্যাক্টরটির ভূমিকা তাৎপর্যের উপর জোর দিয়েছেন? আচ্ছা, আমি এখানে বলে রেখেছিলাম, আমি যখনই পড়ায় যেছি যেখানে সবসময় বলি ভাইগটস্কির 3টে কি পয়েন্টস আমরা মনে রাখবো। একটা হচ্ছে ভাষা, একটা হচ্ছে সমাজ, আর একটা হচ্ছে সংস্কৃতি। আচ্ছা, কিভাবে? ভাইগটস্কি রিলেটেড এই ধরনের প্রশ্ন থাকলে অপশনে আমরা এই 3টে জিনিসকে খুঁজবো।
কোনটা রয়েছে? এখানে দেখো 4 নম্বর অপশনে সমাজ কথার উল্লেখ আছে, চোখ বুজে 4কে ঠিক দিয়ে দেবো, অপশন দেখার দরকার নেই বাকি আর কোথায় কি আছে দেখো সঠিক উত্তর। অর্থাৎ ভাইগটস্কি সবসময় তার যে থিওরি রয়েছে তাই না, তার যে আমাদের নির্মাণবাদ রয়েছে, সামাজিক নির্মাণবাদের তত্ত্ব, সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি, তো সেখানে কি বলা হয়েছে যে শিশু জ্ঞান গঠন করে কিভাবে, সে সমাজে আর 5 জনের সাথে মেশে, সেখান থেকে নতুন নতুন কালচার সে শেখে এবং নতুন ভাষা অর্জন করার মাধ্যমে তার মধ্যে জ্ঞান গঠন হয়। ঠিক আছে, পিঁয়াজের যে প্রজ্ঞামূলক নির্মাণবাদ তার থেকে একটু ভিন্ন রকম ভাইগটস্কি বলেছিলেন তাই না। আমরা থিওরি ক্লাসে এগুলো সবই আস্তে আস্তে পড়বো বা পড়ছি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেই কারণে কি অপশন 4। 18 নম্বর প্রশ্ন দেখো, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন শেখার শৈলী মানে কি, যে শিক্ষার্থীরা কোন পদ্ধতিতে ভালোভাবে শিখছে সেই জিনিসটা, সেটা মেটানোর জন্য বিভিন্ন ধরনের কাজ ব্যবহার করেন। তিনি প্রভাবিত হয়েছেন কিসের দ্বারা? তাহলে ভালো করে বোঝো, তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা, তুমি ভালো করে খোঁজ নিচ্ছ যে তোমার স্টুডেন্টরা কোন পদ্ধতিতে তুমি বললে তারা ভালোভাবে শিখছে, ভালোভাবে বুঝতে পারছে, সেই মতো করে তুমি বোঝানোর চেষ্টা করছো। তাহলে এখানে তুমি অ্যাজ এ টিচার কোন মেথড ব্যবহার করছো? দেখো অপশন এ কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, গার্ডেনারের বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব, ভাইগটস্কি সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, নাকি পিঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব। সঠিক উত্তর হবে এইচ গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, বহুমুখী বুদ্ধিমত্তার তত্ত্ব। ঠিক আছে, হার্ডওয়ার্ড গার্ডনারের মতে বুদ্ধিমত্তা কিন্তু এক প্রকারের নয়, একাধিক ধরনের হয়। ঠিক আছে, এবং শিক্ষক বিভিন্ন কাজের মধ্যে ভিন্ন ভিন্ন বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষার্থীদের সুযোগ করে দিচ্ছেন। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে একজন শিক্ষক কখনোই নিজে প্রশ্নের উত্তর দেন না, তিনি তার শিক্ষার্থীদের উত্তর প্রস্তাব করতে, দলগত আলোচনা করতে উৎসাহিত করেন। ধরো এই ক্লাস চলতে চলতে কেউ একজন একটা প্রশ্ন করলো যে এটা কি হবে উত্তর, তখন টিচার সরাসরি উত্তর না দিয়ে বলা হলো আচ্ছা বাকিরা বললো তো এটার উত্তর কি হবে। মানে দেখো বাকিদেরকেও অংশগ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে তাই না, সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর আশা করি সবাই খুঁজে পেয়ে গেছো, অপশন ডি হবে সঠিক উত্তর, সক্রিয় অংশগ্রহণ। অন্যান্য শিক্ষার্থীদের বলা হচ্ছে তোমরা বলো তো এই উত্তর কি হবে, তার মানে তারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শেখার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী শিক্ষক সম্পর্কিত ফ্যাক্টর, টিচারের সাথে রিলেটেড নিচের চারটের মধ্যে কোনটা? অবশ্যই অপশন ডি, বিষয়ের উপর দক্ষতা। স্টুডেন্টদের যদি বিষয়ের উপর ব্যাপক দক্ষতা থাকে তাহলে তারা তো টিচার হয়ে যাবে, তারা তো স্টুডেন্ট নয়, তারা শিখতেই এসেছে। আর যে টিচার থাকবে তাকে অবশ্যই যে বিষয় সে পড়াচ্ছে সেই বিষয়ে তাকে দক্ষ হতে হবে তাই না। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন দেখো, কোহলবার্গের মতে একজন শিক্ষক শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন কিসের মাধ্যমে? কোহলবার্গের আমরা নৈতিক বিকাশের তত্ত্ব পেয়েছি তাই না, তো কিসের মাধ্যমে একজন শিক্ষক শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন? ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিয়ে, আচরণের স্পষ্ট নিয়ম নির্ধারণ করে, নৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, কিভাবে আচরণ করতে হবে সেই সম্পর্কে কঠোর নির্দেশনা দিয়ে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, অর্থাৎ নৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। এই জায়গাতে মনে রাখবে কিছু উদাহরণ দিতে পারে, যেমন ধরো কোনো যে মূল্যবোধের গল্প, যেমন ধরো বিভিন্ন গল্পগুলো আছে না, ঈশপের গল্প বা আরো বিভিন্ন গল্প, নীতি শিক্ষামূলক গল্প, এই ধরনের গল্পগুলো বলা যেতে পারে। অথবা ধরো বিভিন্ন মনীষীদের বাণী বলা যেতে পারে তাই না, বিবেকানন্দের বাণী, রবীন্দ্রনাথের বাণী, চণ্ডীদাসের বাণী, সক্রেটিসের বাণী, বিভিন্ন বড় বড় মনীষীদের বাণী বলা যেতে পারে, যেগুলোর মাধ্যমে তাদের ভালো মন্দ, উচিত অনুচিত, পাপ পুণ্য, এই জ্ঞান বাচ্চাদের মধ্যে তৈরি হবে। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন দেখো, অল্প বয়সী শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে তাদের সহপাঠীদের সাথে যোগাযোগ করতে উৎসাহিত করা উচিত, যাতে, কেন এটা? অর্থাৎ যারা ক্লাস 1-এ পড়ছে, ঠিক আছে, ক্লাস 1-এর শিক্ষার্থী, তাদের আহ, মানে উৎসাহিত করা উচিত অন্যান্য ওই ক্লাসেরই অন্যান্য ছেলে মেয়ে তাদের সাথে কথা বলতে, তাদের সাথে একটা বন্ধুর মতো সম্পর্ক তৈরি করতে। কেন? কারণ তারা একে অপরের কাছ থেকে প্রশ্নের উত্তর শিখতে পারে, সিলেবাস দ্রুত শেষ করা যায়। দেখো 2 নম্বর প্রশ্নে একদম নেগেটিভ আসছে, হবে না এটা। তারা অধ্যয়নের সময় সামাজিক দক্ষতা শেখে এবং শিক্ষক শ্রেণীকক্ষে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর 3, তারা অধ্যয়নের সময় সামাজিক দক্ষতা শেখে। দেখো শিশুরা দেখবে বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করবে, যে গ্রামে যে শিশুরা বড় হয় তারা অনেক বেশি মিশুকে হয় কাদের থেকে না, শহরে যে শিশুরা বড় হয় তাদের থেকে। অর্থাৎ একজন লোক, ঠিক আছে, ভালো করে বোঝো, একজন লোক তার দুটো সন্তান রয়েছে, ঠিক আছে, তার দুটো সন্তান রয়েছে। এবার
এই সন্তানটি ছোটবেলা থেকে সে শহরে মানুষ হয়েছে, আর এই সন্তানটি সে গ্রামে মানুষ হয়েছে। এ যখন গ্রামে মানুষ হচ্ছে, সে গ্রামের পাঁচজনের সাথে কথা বলছে, গ্রামে ছোটবেলা থেকে তার বন্ধু বান্ধব সমাজ, বাইরে সারাদিন 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে 18 ঘন্টা সে বাড়ির বাইরেই থাকে, তাই না? খেলা করে, স্কুল যায়, মাঠে ঘাটে দৌড়ে বেড়ায়। অপরদিকে শহরের যে শিশুটি বড় বড় হচ্ছে, সেই শিশুটি কি হয়, সেই শিশুটি এতটা বেশি বাইরের মানুষের সাথে মিশতে পারে না। সাধারণত তার ঘরটাই তার পরিবেশ হয়ে থাকে। খুব জোর একটু টিউশনি যাওয়ার সময় হয়তো বাইরে যায়, বা কখনো কখনো মাঝে সাঝে বাবা মায়ের সাথে বাজারে গিয়ে থাকে, এইটুকুই তার বাইরের পরিবেশের সাথে মেলামেশা। সেই কারণে দেখবে সামাজিক দক্ষতা গ্রামের শিশুটার মধ্যে দ্রুত ডেভেলপ হয়। শহরের বাচ্চার মধ্যে ডেভেলপ হতে এটা সামাজিক দক্ষতা মানে কি, অপরের সাথে মিশতে পারা, অচেনা মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করার ক্ষমতা, কথা গুছিয়ে বলার ক্ষমতা, এগুলো গ্রামের এই ছেলেটির মধ্যে দ্রুত ডেভেলপ হয়ে যাবে। শহরের ছেলেটির মধ্যে হবে না তা নয়, কিন্তু একটু দেরি হবে। তার কারণ এটাই যে শহরের ছেলেটি ঘরের মধ্যে বেশি থাকে, অন্য মানুষের সাথে মেলামেশা তার কম। কিন্তু গ্রামের মানুষ, সে অন্যান্য বন্ধু বান্ধবের সাথে এই শিশুটির তার মেলামেশা অনেক বেশি। 23 নম্বর দেখো, বলা হচ্ছে যখন কোনো প্রতিবন্ধী শিশু প্রথম স্কুলে আসে, তখন শিক্ষকের উচিত কি? তখন শিক্ষকের কি উচিত? প্রতিবন্ধী শিশু কোন ক্ষেত্রে কিন্তু বলে দেয়নি। সে অন্ধ হতে পারে, বধির হতে পারে, মূক হতে পারে, যা ইচ্ছা হতে পারে। আচ্ছা, সেখানে কি করা উচিত? অবশ্যই 3 নম্বর এখানে সঠিক হবে, সহযোগিতামূলক পরিকল্পনা তৈরি করতে শিশুর পিতামাতার সাথে আলোচনা করা। সহযোগিতা অর্থাৎ শিশুর বাড়ির লোকের সাথে শিক্ষক শিক্ষিকার একটা সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হবে, তারাও কিছু সাহায্য করবে। হ্যাঁ, আর যদি প্রতিবন্ধকতা খুব বেশি হয়, তাহলে কিন্তু স্পেশাল এডুকেশনের জন্য তাকে অন্য স্কুলে ভর্তি করানোর কথাও বলা হতে পারে। 24 নম্বর প্রশ্ন দেখো, পিঁয়াজের জ্ঞানীয় বিকাশের পর্যায় অনুযায়ী সংবেদনশীল চালক পর্যায় বা সেন্সরি মোটর স্টেজ, এটা কত নম্বর স্টেজ বলো তো? সেন্সরি মোটর স্টেজ কত নম্বর স্টেজ? এটা হচ্ছে পেঁয়াজের যে আমাদের জ্ঞানীয় বিকাশ রয়েছে তার ফার্স্ট স্টেজ, সংবেদন সঞ্চালনমূলক পর্যায়। আচ্ছা, এটার সাথে যুক্ত কোনটা? অর্থাৎ এই স্টেজের বৈশিষ্ট্য কোনটা এদের মধ্যে, সেটা দেখো। অনুকরণ, স্মৃতি, মানসিক উপস্থাপন, যৌক্তিকভাবে সমস্যা, এটা হচ্ছে 4 নম্বর স্টেজের বৈশিষ্ট্য, তাই না? লাস্ট যেটা ফর্মাল অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। বিকল্প ব্যাখ্যা, বিশ্লেষণ করার ক্ষমতা 3 নম্বর স্তরের বৈশিষ্ট্য। সামাজিক সমস্যা সম্পর্কে উদ্বেগ। আচ্ছা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন 1, অনুকরণ। কোনো কিছুকে অনুকরণ করা, কপি করা, ছোট বাচ্চারা যেমন করে, ভান করা, ঘুমিয়ে যাওয়ার ভান করা, সে গায়ক হওয়ার অনুকরণ করছে, বাবাকে দেখেছে ধরো অফিস যেতে ব্যাগ নিয়ে, সে ব্যাগ নিয়ে, স্কুলের ব্যাগ নিয়ে বলছে মা আমি অফিস যাচ্ছি, এই যে বাবার মতো অনুকরণ করছে। এই জিনিসটা এই প্রথম স্তরে দেখা যায়, সেন্সরি মোটর স্টেজের মধ্যে। আচ্ছা, এই স্তরের সময়সীমা কত? সময়সীমা কত সেন্সরি মোটর স্টেজের, এটা আমি বলবো না, তোমরা কমেন্টে উত্তর লিখবে, ঠিক আছে? সেন্সরি মোটর স্টেজের সময়সীমা কত এখনই লিখে দাও কমেন্টের মধ্যে, কত বছর থেকে কত বছর। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন দেখো, মানুষের ব্যক্তিত্ব হলো কি? মানুষের ব্যক্তিত্ব হলো যার ফলাফল সেটা হলো লালন পালন এবং শিক্ষা, বংশগতি এবং পরিবেশ, শুধুমাত্র বংশগতি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটা হেরিডিটি আর এনভায়রনমেন্ট এই চ্যাপ্টার থেকে প্রশ্ন। মানুষের ব্যক্তিত্ব হলো বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া। হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট সমান ডেভেলপমেন্ট, এই জিনিসটা মনে রাখবো আমরা। পরবর্তী 26 নম্বর প্রশ্নের দিকে আমরা আসি। সেখানে দেখো বলা হচ্ছে যে শিক্ষাদান প্রক্রিয়া ব্যক্তিগত মনোযোগ, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন গুরুত্বপূর্ণ কেন? অর্থাৎ একটা জায়গায় তুমি 50 জন বেশিও হয়ে যাবে, ধরো তুমি 10 জন ছাত্রছাত্রীকে টিউশনের একটা ব্যাচের মধ্যে পড়াচ্ছ, সেখানে তোমার ব্যক্তিগত মনোযোগ কেন প্রয়োজন? কেন কোনো শিক্ষার্থীকে একটু বেশি মনোযোগ দিতে হয়? কারণ কি, সবার মধ্যে আইকিউ সমান থাকে না। তুমি যেটা বলছো সেটা সবাই সমানভাবে বুঝে নিতে পারে না। এই জিনিসটা যে শিক্ষক শিক্ষিকা দ্রুত বুঝতে পারবে, সেই শিক্ষক শিক্ষিকা তত বেশি ভালো শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠতে পারবে, তাই না? 5 জনকে আমি যদি ব্যাচে পড়াই, 5 জন কিন্তু সবাই কিন্তু সমান নয়। কেউ একটু বেশি বুদ্ধিমান, সে হয়তো চাই করে ধরে নিতে পারছে তুমি যা বলছো সেটাকে। আবার কেউ হয়তো একটু অল্প বুদ্ধিমান, সে কিন্তু অতটা চট করে ধরতে পারছে না, তাই না? তো সেই কারণে এখানে অপশন দেখো, অপশনগুলো দেখো, সঠিক উত্তর হবে কি? অপশন 4। শিশুরা ভিন্ন হারে বিকশিত হয় এবং ভিন্নভাবে শেখে, সবাই একভাবে শেখে না। কেউ দ্রুত শেখে, কেউ ধীরে শেখে। 27 নম্বর প্রশ্ন দেখো,
সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি? সমস্যা সমাধান পদ্ধতির জনককে মনে রাখবো। সমস্যা সমাধান পদ্ধতির জনক এটাও হলো ওই প্রোগ্রেসিভ এডুকেশনের যিনি জনক তিনি জন ডিউ। ওকে, জন ডিউ। আচ্ছা, সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হচ্ছে এখানে অপশন বি হবে সঠিক উত্তর, সমস্যা সম্পর্কে সচেতন হওয়া। অর্থাৎ যে কোনো সমস্যাকে তুমি যখন সমাধান করবে প্রথম কাজ কি হবে? সমস্যাটা কি সেটাকে বোঝা, সমস্যা সম্পর্কে সচেতন হওয়া। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিখনের একটি ক্ষেত্র বা ডোমেন? আমরা মনে রাখবো যে আমাদের যে শিখন, সেই শিখনের তিনটে ডোমেন আছে। কয়টি ডোমেন আছে? তিনটি ডোমেন আছে। একটা হচ্ছে কগনিটিভ ডোমেন, একটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, আর একটা হচ্ছে সাইকোমোটো ডোমেন। ঠিক আছে, কগনিটিভ, অ্যাফেক্টিভ আর সাইকোমোটো, এই তিনটে ডোমেন বা ক্ষেত্র, এই তিনটে হচ্ছে শিখনের ডোমেন মুখস্থ রাখবো আমরা। তো এখানে কোনটা আছে দেখো, আবেগীয় বা অ্যাফেক্টিভ আছে, তো বাকি দুটো কিন্তু নেই। তাহলে কোনটা নিচে চারটে অপশনের মধ্যে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এটা ব্লুম ট্যাক্সোনমি থেকে ছিল প্রশ্নটা। 29 নম্বর প্রশ্ন দেখো, কোনো কাজ করার সময় যখন একটি শিশু বিরক্ত হয় তখন এটি একটি লক্ষণ যে কি না কাজটি সম্ভবত যান্ত্রিকভাবে বারবার বারবার হয়ে উঠেছে, অর্থাৎ সে আগেও বারবার করেছে কাজটি, নাকি শিশুটি বুদ্ধিমান নয়, নাকি শিশুটি শিখতে অক্ষম, নাকি শিশুটিকে সুশৃঙ্খল করা প্রয়োজন। সঠিক উত্তর হবে কি অপশন এক। দেখো, তোমাকে প্রত্যেক দিন যদি একটা গল্প, ধরো একটা সিনেমা, একটা মুভি, সেটাকেই তোমাকে প্রত্যেক দিন করে দেখানো হচ্ছে। হ্যাঁ, তুমি আজকে একবার ধুরন্ধর 2 দেখলে, কালকে একবার দেখলে, আবার পরশুদিন, প্রতিদিন একই দেখানো হচ্ছে, তাই না? বা আমরা যখন বাংলা সিরিয়াল দেখা হয়, তো ধরো একই সিরিয়ালের একটা এপিসোডই বারবার বারবার তুমি দেখছো, বিরক্ত লাগবে তো? সেটাই যে কোনো কাজের ক্ষেত্রেই তাই, বারবার যে কোনো কাজ পুনরাবৃত্তি হলে সেটা বিরক্ত লাগে। সেই কারণেই পড়াশোনা করতেও বেশিরভাগ জনের বিরক্ত লাগে, কারণ পড়াশোনা পুনরাবৃত্তি ছাড়া হয় না, ভুলে যাই আমরা, তাই না? আচ্ছা, লাস্ট আমাদের 30 নম্বর প্রশ্ন দেখব, এবং আমাদের শেষ প্রশ্ন ঝাড়খণ্ড টেটের, সেটা হচ্ছে শিক্ষার্থীদের ভুলগুলো প্রায়শই নির্দেশ করে কোনটিকে? শিক্ষার্থীদের ভুলগুলো প্রায়শই নির্দেশ করে কোনটিকে? তারা কিভাবে শেখে, যান্ত্রিক অনুশীলনের প্রয়োজন আছে কিনা, শেখার অনুপস্থিতি, নাকি শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা। দেখো, শিক্ষার্থীদের ভুলগুলো কি নির্দেশ করে? কোনো একটা শিক্ষার্থী ভুল করছে কোনো একটা অঙ্ক বারবার, সেই ভুলটা দেখে আমি কি বুঝতে পারছি? যে সেই শিক্ষার্থীটা কিভাবে শেখে এটাকে নির্দেশ করে। ঠিক আছে, কিভাবে বোঝালে সে আর ভুল করবে না, অর্থাৎ আমার বোঝাতে কোথাও না কোথাও খামতি কিন্তু রয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারছি। এখানে সঠিক উত্তর হবে অপশন এক। ঠিক আছে, শিক্ষার্থীদের ভুল সবসময় নির্দেশ করে শিক্ষার্থীদের লার্নিং স্টাইলটাকে, শেখার প্রক্রিয়াটিকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ঝাড়খণ্ড টেটের 30টা প্রশ্ন আমরা সলভ করলাম। 2012 সালের প্রশ্ন এটা, সেই কারণে যেহেতু অনেক পুরনো, সেই কারণে প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট সহজ ছিল। এরপর আমরা পরপর কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোকে সব সলভ করব। তো চ্যানেলটার মধ্যে জুড়ে থাকবে সবাই। আর আজকের যে প্রশ্ন উত্তরগুলো, সেটা নিয়ে কারোর কোনো যদি ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে জিজ্ঞেস করতে পারো। আজকে তাহলে এখানে আমরা শেষ করছি। নেক্সট দিন আমরা পরের বছরকার কোয়েশ্চেন অ্যান্সারকে অ্যানালাইসিস করব। কেমন? তো ঠিক আছে, আজকে শেষ করলাম এখানে।